আসসালামু আলাইকুম। উদ্ভাস আয়োজিত আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামিন ইয়াসা রাইয়ান। তোমরা যে যেখান থেকে যুক্ত আছো সবাই একটু জানিয়ে দাও তো। সবাই অনেকে সালাম দিচ্ছ। তানহা, ওয়াসফিয়া, কাশফিক, ওয়াফি, আহাদ, আরশি। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে। রাফি, আলভিনা জিজ্ঞেস করেছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। তোমরা কেমন আছো জানো? আলহামদুলিল্লাহ। ওকে। নাহিয়ান, মাহিন, সুমাইয়া। ঠিক আছে। ইরাম ফেনী থেকে। গুড। আচ্ছা। তো তোমাদের সাথে বাংলা নিয়ে যুক্ত আছে আমি রাইয়ান। ঠিক আছে, আমার নাম হচ্ছে রাইয়ান। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে। তো তোমাদের বাংলা নিয়ে আজকে আজকে থেকে তোমাদের সাথে আমি যুক্ত থাকবো। ঠিক আছে। আচ্ছা। তো তোমরা জয়েন হয়ে যাও, আমরা আস্তে ধীরে আমাদের ক্লাসটা শুরু করে দিই, কি বলো? আচ্ছা। দেখো, প্রথমে আমরা পড়তে যাচ্ছি আমাদের প্রথম গদ্য, যার নাম হচ্ছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা শব্দটার সাথে কি তোমরা পরিচিত? এই যে আজকের যে গল্পটা কাবুলিওয়ালা, এটার উপর কিন্তু ইতোমধ্যে একাধিক নাটক এবং সিনেমা তৈরি হয়েছে। তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ দাও, তোমরা অনেক নাটক সিনেমাও পেয়ে যাবে এই নামে। বুঝছো? দেখেছো কেউ? হ্যাঁ, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে। এই যে অনেকে দেখেছে। সাবাস। আচ্ছা, ঠিক আছে। চলো আমরা শুরু করি। আচ্ছা, তাহলে শুরু করতে যাচ্ছি আমরা আমাদের প্রথম গল্প, কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা নামটার একটা ব্যাকগ্রাউন্ড বলি। কাবুল আফগানিস্তানের রাজধানীর নাম। তো আফগানিস্তানের রাজধানী থেকে আগেকার দিনে অনেক মানুষ এই অঞ্চলে ব্যবসা করতে আসতো। তাদেরকে বলা হতো কাবুলিওয়ালা। তো এই গল্পটা সেরকম এক কাবুলিওয়ালাকে নিয়ে। আমরা আজকে তার সম্পর্কে জানবো। ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা। তো কাবুলিওয়ালা গল্পটার লেখক কে বলতো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে গেলে অন্য যে কোনো কবি সাহিত্যিকের তুমি শুধু সালটা মনে রাখলেই চলে। কিন্তু আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই ভদ্রলোক এবং নজরুল ইসলাম, এই দুজনের বাংলা সাল, ইংরেজি সাল, বাংলা তারিখ, ইংরেজি তারিখ, জন্ম তারিখ, মৃত্যু তারিখ সবগুলোর দরকার হয়। তো এই জন্য আমাদের মুখস্থ রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে এবং 7ই মে 1861 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই দুইটা তথ্য মুখস্থ রাখতে হবে। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ আর 7ই মে 1861 খ্রিস্টাব্দ। বঙ্গাব্দ মানে বাংলা সাল, খ্রিস্টাব্দ মানে ইংরেজি সাল। ইংরেজি সাল বলে তো কিছু হয় না, ওই যে গ্রেগরীয় সাল আর কি। আচ্ছা, যাই। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এটা খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতে চলে আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ওকে, ঠিক আছে। দেখো, শৈশব ও পড়াশোনা। আচ্ছা, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের মতো স্কুল কলেজে পড়াশোনা করেননি। তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং তার কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে নেই। তিনি কি করেছেন দেখো, বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। তিনি কোনো স্কুলে যাননি, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়েননি, কিন্তু তবুও তার যেই সাহিত্যের ক্ষেত্রে যেই বিশেষ দক্ষতা, এটা কিন্তু একদম মুগ্ধ করার মতো। এবং বাংলা সাহিত্যের এখন পর্যন্ত সবচেয়ে বড় লেখক রবীন্দ্রনাথকেই কনসিডার করা হয়, তাই না? আচ্ছা। বাল্যকাল থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 15 বছর বয়স। ঠিক আছে, 15 বছর বয়সে প্রথম কাব্য। কাব্য মানে হচ্ছে কি? কাব্যগ্রন্থ, বই। বইয়ের নামটা কি বলতো? বনফুল। বুঝছো? বনফুল কাব্য প্রকাশিত হয়। আর তিনি কবিতা লেখা শুরু করেন। প্রথম কবিতা লেখেন কখন কখন জানো? 8 বছর বয়সে। তোমরা আছো নাকি কেউ কবিতা টবিতা লেখো? হুম। আরিজিৎ। হ্যাঁ, একটা চমৎকার ট্রিক বলেছো। গুড। আচ্ছা। আহ, আচ্ছা, তাহলে আমরা বলছি যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি প্রথম কবিতা লেখা শুরু করেন 8 বছর বয়সে এবং তার প্রথম কবিতার বই বের হয়ে যায় কখন? 15 বছর বয়সে। নাম কি? বনফুল। আচ্ছা, যাই। 17 বছর বয়সে বিলেতে, ইংল্যান্ডে গিয়েছিলেন কি করতে? ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, বুঝছো? বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, তবে এই পড়াটা তিনি শেষ করেন নাই, বুঝছো? পড়াটা তিনি শেষ করেন নাই। তিনি ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, পড়া অসম্পূর্ণ রেখেছেন। আচ্ছা। তারপর দেখি তার পিতামাতা এবং পিতামহ। পিতামহ মানে কি জানো? পিতামহ মহ মানে হচ্ছে দাদা, বুঝছো? পিতামহ। পিতামহ মানে কি? দাদা। তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, বুঝছো? দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর মাতার নাম শারদা সুন্দরী দেবী। বাবা মায়ের নাম সচরাচর কম আসে। যেই লাইনগুলো দাগিয়ে দিলাম এগুলো আসলে সচরাচর বেশি আসে। আমরা এগুলো আস্তে আস্তে কি করব? মনে রাখার চেষ্টা করব।
ব্যারিস্টারি মানে কি আইন পেশা পড়তে যান, বুঝছো? আমাদের রাফিয়া বলেছে, হ্যাঁ রাফিয়া, ব্যারিস্টারি মানে হচ্ছে আইন পেশা, একটা ব্যারিস্টারি একটা ডিগ্রির নাম, লন্ডন থেকে দেওয়া হয়। তো যারা আইন পেশায় পড়াশোনা করে তারা এই ডিগ্রিটা অর্জন করতে পারে। এ হচ্ছে আমাদের ব্যারিস্টারি। ওকে, হ্যাঁ, ই রিলিজড নাইট উপাধি, ঠিক বলেছ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেন। তাহমিদ, সঠিক বলেছ। ওকে, ঠিক আছে, চলো তারপরে যাই। আচ্ছা, তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কি শুধু কবি ছিলেন, শুধু লেখক ছিলেন? না, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকরণ বই আছে, তোমরা জানো? তোমরা কি জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকরণ বই আছে? হ্যাঁ, তোমাদের সকলের প্রশ্ন আমরা পাচ্ছি, প্রশ্ন করছো, প্রশ্ন পাচ্ছি। ওকে, পদচারণা কি ফাতেমা? পদচারণা মানে হচ্ছে প্রতিটা অঞ্চল তিনি কাভার করেছেন। তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন। তো বাংলা সাহিত্যের যতগুলো শাখা আছে সবগুলো শাখা তিনি কাভার করেছেন, সবগুলো নিয়ে তিনি রচনা লিখেছেন, কিছু না কিছু লিখেছেন। এই কারণে বলা হয় তার সকল সাহিত্যে কি আছে, সকল ক্ষেত্রে পদচারণা আছে। আচ্ছা, ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা কেন প্রিন্স বলা হয়? এটা তার একটা উপাধি, তাকে একটা উপাধি দেওয়া হয়েছে প্রিন্স, বুঝছো? তাকে তিনি কিন্তু রাজকুমার ছিলেন না, ঠিক আছে, এটা জাস্ট একটা উপাধি। ওকে, আচ্ছা, দার্শনিক। দার্শনিক মানে কি? যারা কোনো একটা দর্শন নিয়ে চিন্তা করে। দার্শনিক বলতে যারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন। ধরুন আমরা সমাজকে যেভাবে দেখি তারা একটু ভিন্নভাবে দেখেন, একটু গভীর, একদম অন্তর্দৃষ্টি দিয়ে, বুঝছো? আমার কাছে একটা ফুল মানে একটা ফুল, অনেকে একটা ফুলের মধ্যে পুরো পৃথিবী দেখতে পারে। তো এই যে কিছু মানুষ যারা অত্যন্ত চিন্তাবিদ, তাদের মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে কোনো কিছুর মধ্য থেকে একটা গূঢ়, একটা গভীর রহস্য বের করে নেওয়ার, এই লোকগুলো হচ্ছে দার্শনিক। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাগুলো যদি তোমরা পড়ো, ঠিক আছে, তোমরা যখন বড় ক্লাসে উঠবে আস্তে আস্তে দেখবে যে তিনি প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে রীতিমতো খেলা করেছেন, বুঝেছো? একদম একটা ঝিঝি পোকার ডাক, এই জিনিসকে কত সুন্দরভাবে যে উপস্থাপন করা যায়, এটা আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে শিখতে পারি। ঠিক আছে, ওকে। গীতিকার মানে যে গান লেখে, সুরকার মানে যে সুর দেয়। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা যাচ্ছি। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কি কে ছিলেন? সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক ও অভিনেতা। চিত্রশিল্পী, রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখতেন, কবিতা লিখতে লিখতে তার কোনো কবিতার মাঝখানে যদি ধরো যে কোনো একটা কবিতার একটা লাইন বাদ দেওয়া দরকার, তিনি কিন্তু আমাদের মতো যে একটানে আমরা যে কেটে দিই, কিংবা অনেকে হিজিবিজি করে কাটে, এর কাটতেন না। উনি ওই কবিতার লাইনটাকে একটা সুন্দর ছবি বানিয়ে ফেলতেন। মানে দেখে মনে হবে যে কবিতার দুটা লাইন আছে, তার মাঝখানে একটা ছবি আছে, তারপর ৩ নম্বর লাইন শুরু হচ্ছে, বুঝছো? তো রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের চিত্রশিল্পী ছিলেন। আচ্ছা, বিলেত মানে ইংল্যান্ড। ওকে, আচ্ছা, চলো তারপর। নাট্য প্রযোজক, ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর, দেখো না, নাট্য প্রযোজক, ফিল্মের ডিরেক্টর ছিলেন। ওকে, আচ্ছা, চলো, উল্লেখযোগ্য রচনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গল্পগুচ্ছ, বুঝছো? গল্পগুচ্ছ, তার এক, তার গল্প গ্রন্থের নাম হচ্ছে গল্পগুচ্ছ। এটার মধ্যে ৯৫টি ছোট গল্প ছিল। ছোট গল্প কয়টা ছিল? ৯৫টা। এটা কিন্তু বিভিন্ন বছর বিভিন্ন পরীক্ষায় আসে, বুঝছো? শুধু তোমাদের ক্লাসের না, বিভিন্ন ক্লাসের পরীক্ষায় আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পগুচ্ছে মোট কতটি গল্প আছে। উত্তর হচ্ছে ৯৫টি। ঠিক আছে, এটা প্রায়ই আসে। সৌরভ, হোয়াট ইজ দ্য নেম অফ হিজ গ্রামার বুক? অনেকগুলো আছে, তুমি কোনটা জানতে চাও? একটা মানে বাংলা ভাষা পরিচয়, এই নামেই তার বই হচ্ছে দুইটা, বুঝছো? একটা বাংলা ভাষা শব্দ দুটো একসাথে লিখেছেন, আর একটার মধ্যে বাংলা ভাষা পরিচয় আলাদা লিখেছেন। এছাড়া আরো অনেকগুলো আছে। আচ্ছা, শালিনী পল, হ্যাঁ তোমার মেসেজ আসছে ভাইয়া, আসছে। ভাইজিৎ কোনটা কি বলো তো ভাইয়া? আচ্ছা, আনিসা তাবাসসুম, দাদিকে কি বলা হয়? দাদাকে বলা হয় পিতামহ, দাদিকে বলা হয় কি? পিতামহী। আচ্ছা, আচ্ছা, কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ মানে কি? কবিতার বই। দেখো, মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, এরকম মোটামুটি এই হচ্ছে তার কবিতার নাম, কাব্যগ্রন্থের নাম। এবং সাধারণত দেখো এই নামগুলো সাধারণত মেয়েদের নামের মতো, বুঝছো? মানসী, চিত্রা, খনিকা, বলাকা, ঠিক আছে, বলাকা মানে বক। আচ্ছা, দেখো ছোটদের জন্য তার কিছু বই আছে, শিশু, শিশু ভোলানাথ এবং খাপছাড়া, এটা গুরুত্বপূর্ণ। তার উপন্যাস, উপন্যাস মানে হচ্ছে নভেল, বুঝছো? নভেল। আচ্ছা, নভেল, হ্যাঁ, মাতামহ, দাদি, গুড, সাবাস। মাহফুজুর, তোমার মেসেজ আসছে, সবার মেসেজ আসছে। আচ্ছা, যাই। ছোটদের জন্য শিশু, শিশু ভোলানাথ, খাপছাড়া,
আচ্ছা, নাটক রক্তকরবী এবং বিসর্জন তার গুরুত্বপূর্ণ দুইটা নাটক, এবং ছোটদের জন্য বিভিন্ন রচনার সংকলন হচ্ছে কৈশোরক, এটা একটা গুরুত্বপূর্ণ, বুঝছো? এখান থেকে এই দুইটা জিনিস থেকে প্রশ্ন সবচেয়ে বেশি বার আসে। গল্পগুচ্ছে কতটি গল্প ছিল? 95টি। এবং ছোটদের জন্য তার সংকলনের নাম কি? সংকলন শব্দটার মানে হচ্ছে যে আমি ধরো অনেকগুলো কবিতা লিখেছি, আমার সকল কবিতা কোনোটা পত্রিকায় ছাপিয়েছি, কোনোটা বইয়ে ছাপিয়েছি, এক একটা এক এক বইয়ে ছাপিয়েছি। তো আমি চিন্তা করলাম একদিন যে আমি ছোটদের জন্য যত কবিতা লিখেছি সবগুলোকে আমি এক করব, এক করে একটা বই আকারে প্রকাশ করব। একে বলা হয় সংকলন, বুঝছো? সংকলন বুঝতে পারছো? হ্যাঁ ফিয়াদ, সবার মেসেজ আসছে ভাই, সবার মেসেজ আসছে। ওকে, হ্যাঁ সবার মেসেজ আসছে। ওকে স্যার, কুইজ আছে? হ্যাঁ কুইজ অবশ্যই আছে। ওকে, চলো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটা কুইজ আছে, ঠিক আছে? সবাই একটু প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা, বিশেষ অর্জন নোবেল পুরস্কার বাংলা সাহিত্যের, মানে বাঙালি সাহিত্যিকদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার তো মানে বাঙালিদের মধ্যে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এবং কোন গ্রন্থের জন্য তোমরা কিন্তু কখনো তোমাদের মূলত দেওয়া আছে গীতাঞ্জলি, কিন্তু এক্স্যাক্টলি তিনি যেই বইয়ের জন্য নোবেল পুরস্কারটা পেয়েছেন সেটার নাম হচ্ছে সং অফারিংস, বুঝছো? এই গীতাঞ্জলি সং অফারিংস বলা আছে, মেইনলি নামটা হচ্ছে সং অফারিংস। তো এই সং অফারিংস বইয়ে গীতাঞ্জলির অর্ধেক কবিতা ছিল, মানে পুরো কাব্যগ্রন্থটা যতগুলো কবিতা ছিল তার অর্ধেক ছিল গীতাঞ্জলির, আর বাকি অর্ধেক ছিল বিভিন্ন বই থেকে নেওয়া। মোটামুটি শুধু গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ যে সং অফ আর্নিংস, ব্যাপারটা এরকম না। মূলত তার যত ভালো ভালো সাহিত্যকর্ম আছে সব মিলিয়ে তিনি একটা ইংরেজি বই লিখেছেন, ইংরেজি বই রচনা করেছেন, মূলত নিজেই অনুবাদ করেছেন, নিজের বাংলা কবিতাগুলোকে ইংরেজিতে অনুবাদ করেছেন এবং সেটার নাম দিয়েছেন সং অফ আর্নিংস, এবং এই বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্যে, ঠিক আছে? আচ্ছা, কাব্যগ্রন্থের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান, এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, বিশেষ অবদান বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। সার্থক ছোট গল্প রচয়িতা মানে কি? ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য আছে। একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ছোট গল্প কখনো মানে খুব একদম সকল কাহিনী শেষ হয়ে যাবে তারপর গল্প শেষ হবে, এইভাবে শেষ হয় না। ছোট গল্প শেষ হবে এরকম যে শেষ হইয়াও হইল না শেষ, তোমার কাছে মনে হবে না যে গল্পটা শেষ হয়ে গেছে, কিছু যেন একটা বাকি রয়ে গেল। তো এই যে ছোট গল্পের সকল বৈশিষ্ট্য এক করে প্রথমবার ছোট গল্প যিনি লিখেছেন তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই জন্য তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। আচ্ছা, আর তিনি কিছু প্রতিষ্ঠান, ওই যে আমি বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েননি, প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, কিন্তু তিনি দুইটা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, একটা শান্তিনিকেতন, একটা বিশ্বভারতী। এটা একটু ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়। আমরা যখন ভার্সিটিতে যাই আমরা ক্লাসরুমে ক্লাস করি, তাই না? আমাদের রুমে চক আছে, ডাস্টার আছে, না চক তো নাই, মার্কার আছে, তাই না? হোয়াইট বোর্ড আছে এবং অনেকের স্মার্ট বোর্ড থাকে, আমাদের রুমে স্মার্ট বোর্ড আছে, টেবিল চেয়ার আছে। তো শান্তিনিকেতন ও বিশ্বভারতীর সিস্টেম হচ্ছে ওইখানে ক্লাস হয় গাছতলায় আকাশের নিচে, বুঝছো? ক্লাসরুম যে একেবারেই নাই তা না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রকৃতির কাছাকাছি, বুঝছো, গাছের নিচে সবাই মিলে একটা ক্লাস নেওয়ার ব্যাপার। তো মূলত এই শান্তিনিকেতন এবং বিশ্বভারতী এই বৈশিষ্ট্যের কারণে বিখ্যাত, যে একটা প্রাকৃতিক পরিবেশে, ঠিক আছে, সবাই মিলে ক্লাস করছি। আমরা যদি করতে পারতাম খুব মজা হতো, ঠিক আছে? তো আমাদের ভার্সিটিতে মাঝে মধ্যে হয় শান্তিনিকেতন স্টাইলে ক্লাস, কোনো কোনো টিচারের মাঝে মধ্যে মনে হয় যে আমরা আজকে শান্তিনিকেতন স্টাইলে পড়বো। তখন আমরা কি করি? আমরা কখনো সিঁড়িতে বসে পড়ি, কখনো আমরা গাছ পাইলে গাছের নিচে বসে পড়ি, তখন আমরা পড়ি, যদিও খুব কম হয়। তবে কিছু কিছু টিচার আছেন এখনো যারা এই স্টাইলে পড়ান। তো এটা যদি তোমাদের পড়াতে পারতাম খুব ভালো হতো। আচ্ছা, কাবুলিওয়ালা ছোট ছোট গল্প, হ্যাঁ অহনা। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ডেট অফ বার্থ জোহায়ের তাকি, 7ই মে 1861 খ্রিস্টাব্দে জন্ম, আর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্ম, বুঝছো? ওকে, হ্যাঁ দুইটা বিশ্ববিদ্যালয় ভারতে। কাবুলিওয়ালা ছোট গল্প। ওকে, যাচ্ছি। তারপর তার মৃত্যু কখন? 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে, আর ইংরেজিতে যেটা হচ্ছে 7ই আগস্ট, মানে একটা জন্ম তারিখ 7ই মে, একটা মৃত্যু তারিখ 7ই আগস্ট, ঠিক আছে? এবং শেষে এক আছে, এক সংখ্যাটা আছে দেখো, 7ই আগস্ট 1941, মৃত্যুর দিনের শেষে এক আছে, আবার জন্ম 1861, শেষে একটা এক আছে, ঠিক আছে? আবার যে জন্মসাল 1268, শেষে একটা 8 আছে, মৃত্যুসাল 1348, শেষে একটা 8 আছে। এভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। হ্যাঁ কুইজ আছে, সম্ভবত পরের স্লাইডটাই কুইজ, ঠিক আছে? সম্ভবত পরের স্লাইডটাই কুইজ। কি বুঝতেছো না রিফাত ভাইয়া? কি বোঝো নাই বলো, রিফাত কি বোঝো নাই বলো। আমরা কখন মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর? এই যে লেখা আছে 22শে শ্রাবণ 1348। তুমি কি টাইম জানতে চাচ্ছ? টাইম আমি জানি না। ভয়েস কাটা কাটা আসছে, শাফিন
কি বলো বাকিরা জানাও তো, আমার ভয়েস কাটাকাটি আসে কিনা। খাপ ছাড়া মানে কি? খাপ ছাড়া মানে হচ্ছে এলোমেলো, বুঝছো? খাপ ছাড়া মানে হচ্ছে যে ধরো কোনো একটা জিনিস খুব সুন্দরভাবে হয়, স্বাভাবিকভাবে হওয়া হচ্ছে এক ধরনের জিনিস, আর স্বাভাবিকভাবে না হওয়া, এলোমেলোভাবে হওয়া, এ হচ্ছে খাপ ছাড়া। ঠিক আছে? ধরো আমি কি করব, ধরো আমি একটা ছবি আঁকবো, কিন্তু আমি ছবি আঁকতে গিয়ে ধরো আমি সূর্যটা দিলাম পানির নিচে, মাছটা দিলাম আকাশের উপরে, তো এই যে আমি কিছু একটা এলোমেলো করে ফেললাম, এই হচ্ছে খাপ ছাড়া। ঠিক আছে? ভয়েস ঠিক আছে? আচ্ছা, তাহলে যার ভয়েসে একটু, যারা একটু কাটা কাটা আসছে শুনছো, তারা একটু ইন্টারনেটে একটু সমস্যা হতে পারে তোমাদের। ঠিক আছে? ওকে, সবার ঠিক আছে। ওকে ওকে। ফিয়াদ, কি বুঝতে পারছো না ভাইয়া, বলো তো ভাইয়া, কি বুঝতে পারছো না? ওকে, ঠিক আছে। হ্যাঁ ফাহমিদা, সবার মেসেজ পাচ্ছি, কোনো সমস্যা নেই। নোবেল, নোবেল মানে উপন্যাস, নোবেল মানে উপন্যাস। ওকে, ঠিক আছে। চলো আমরা হয়তো এখন কুইজে যাব, দেখা যাক। না এখনো যাচ্ছি না, পরেরটা যাচ্ছি, আসো। আহ রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা যেই কবিতাটা, গল্পটা পড়ছি কাবুলিওয়ালা, এটা যে পাঠ পরিচিতা, দেখো পাঠ পরিচিতিতে প্রথমে হচ্ছে পাঠের উদ্দেশ্য, যে আমাদের বাংলা ভাষার একটা আদি রূপ আছে, সেটা হচ্ছে সাধুরীতি, বুঝছো? তো এই গল্পটা সাধুরীতিতে লেখা, যেখানে চলিত পদ মানে সরি ক্রিয়াপদ একটু দীর্ঘ রূপে ব্যবহৃত হয়। আমরা যখন বলি চলছে, তো এই সাধু ভাষায় বলে চলিতেছে। ঠিক আছে? আমরা যখন বলি করে এসেছি, তো সাধু ভাষা বলে করিয়া আসিয়াছি। তো এই ভাষায় লেখা। তো এই কারণে এই গল্প পাঠের উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষার সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা, বুঝছো? তোমরা যারা সাধু ভাষার সাথে পরিচিত না, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া এই পাঠের উদ্দেশ্য। আচ্ছা, যাই মূল ভাব। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচিত করেছেন। আচ্ছা, পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ, খুবই কঠিন কঠিন শব্দ। পিতৃত্ব মানে পিতার ভাব, সর্বজনীন ও চিরন্তন রূপ মানে হচ্ছে পৃথিবীর সকল পিতা যে একই রকম ভাবে সন্তানের জন্য জীবন উৎসর্গ করতে পারে, সন্তানকে একই রকম ভাবে ভালোবাসতে পারে, এবং পিতাদের যে বৈশিষ্ট্যটা কি, সেই বিষয়টা তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন এইখানে। মূলত এই গল্পটা যখন আমরা পড়বো, তখন তোমরা বুঝতে পারবে যে যার হয়তো সন্তানটা তার কাছে এই মুহূর্তে নেই কোনো কারণে, সে অন্য একটা শিশুর মধ্যে নিজের সন্তানকে দেখে, এবং সে সেই শিশুকে আদর যত্ন করে, মনে করে যে এই শিশুটাই যেন তার মেয়ে। তো এই যে সকল পিতার মধ্যে যে একটা আদর স্নেহের ভাব সন্তানের প্রতি, এই বিষয়টা হচ্ছে এই পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ। ঠিক আছে? ওকে ওকে। সর্বজনীন মানে সর্বত্র বিরাজমান, সবখানে আছে, বুঝছো? এটা হচ্ছে সর্বজনীন, সবখানে। পিতৃত্ব ধরো যত সকল পিতা, সকল পিতা কি করে, সন্তানকে ভালোবাসে, সেই বিষয়টা বলছে। পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ, চিরন্তন মানে সব সময়, আর সর্বজনীন মানে সব স্থানে, সব জায়গায়, এই আর কি। আচ্ছা, সারসংক্ষেপ। সারসংক্ষেপ মানে কি, সামারি। আচ্ছা, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে একজন লোক আছে এই গল্পে, যে কোথাকার, আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা। মরু পর্বত, আফগানিস্তানে মরুভূমি আছে, আবার বড় বড় পাহাড় আছে। এই পাহাড়টা হচ্ছে রুক্ষ প্রকৃতি, রুক্ষ প্রকৃতি মানে হচ্ছে খুবই শুষ্ক আবহাওয়া, বুঝছো? খুবই শুষ্ক আবহাওয়া। গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্যের সম্পর্কে ধারণা দিয়েছেন। তো যেটা বলছিলাম, সকল পিতার মধ্যে কিন্তু সন্তানের প্রতি এক ধরনের ভালোবাসা থাকে। তো এই যে দুইজনের মধ্যে একটা সিমিলারিটি আছে, ঐক্য আছে, এই দুইটার একটা প্রকাশ ঘটাতে চেয়েছেন। আচ্ছা, দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। মানে হচ্ছে যে ধরো আমার সন্তান আমার থেকে অন্য দেশে অনেক দূরে আছে, কিন্তু তাই বলে সন্তানের প্রতি কিন্তু আমার ভালোবাসা কমে যাচ্ছে না, এই বিষয়ে বলা হচ্ছে। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন, পিতা সবসময়ই তার সন্তানকে একই রকম ভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গলচিতা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। সহজাত আকাঙ্ক্ষা মানে হচ্ছে স্বভাবের মধ্যে আছে, স্বভাবজাত মানে প্রত্যেক পিতার স্বভাবের মধ্যে আছে যে যে সন্তানের কল্যাণ কামনা করা, মঙ্গল কামনা করা, সন্তানের ভালো চাওয়া, এই হচ্ছে বিষয়। ওকে। উন্মোচিত মানে কি? উন্মোচিত মানে হচ্ছে প্রকাশিত হওয়া, প্রকাশিত হওয়া, উন্মোচিত। ওকে, ঠিক আছে। সবার প্রশ্ন দেখছি ভাইয়ারা, সবার প্রশ্ন দেখছি। আচ্ছা, চলে আসলো আমাদের কুইজ, কুইজ নাম্বার 1। তোমরা রেডি তো? রেডি তো? ঐক্য মানে সিমিলারিটি। ওকে, কুইজ নাম্বার 1। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী কলা মন্দির, ভারত সেবাশ্রম, শিল্পতীর্থ? তোমাদের এখানে একটা অপশন যাবে,
বুঝছো? কুইজ। তোমরা অপশন সিলেক্ট করো, কমেন্ট বক্সে লিখো না, এই যে বক্সে সিলেক্ট করো কোনটা অ্যান্সার বলো। বিশ্বভারতী, কলা মন্দির, ভারত সেবাশ্রম, শিল্পতীর্থ, কোনটা? সবাই, আরে সাবাস, সেই তোমরা তো অনেক ফাস্ট। তোমরা সবাই, কেউ কমেন্টে দিচ্ছ, কেউ অপশনসে দিচ্ছ, সবাই দিচ্ছ, সাবাস, গুড। মুনতাহা, নাইমুল, আয়ান, মিশমিশিল, ফারজাদ, পোল চলে আসছে। ওকে ওকে, ঠিক আছে, গুড। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার বিশ্বভারতী। আরে কি করলাম, ওকে চলো, বিশ্বভারতী। আচ্ছা, বিশ্বভারতী হচ্ছে তার প্রতিষ্ঠান। দুইটা বিশ্ববিদ্যালয় ছিল, আরেকটার নাম মনে আছে? আরেকটা কি? শান্তিনিকেতন আর বিশ্বভারতী। ওকে, সাবাস, গুড। বক্সটা আসে নাই, যাদের এবার আসে নাই তাদের নিশ্চয়ই পরের বার আসবে, ঠিক আছে? ওকে, গুড, ঠিক আছে। ওকে, যারা, আচ্ছা, অনেকে উত্তর দিয়েছো। আমরা যদি সবার আগে কারা উত্তর দিয়েছো একটা নামগুলো বলি। মুয়াজ জায়েদ, অর্কজ্যোতি রয়, সৃজিতা, আবরার নিহান, তাসফিয়া, ফয়জুল, সাদাদ, রেজওয়ানা রিদা। তোমরা সবার আগে উত্তর করেছো, তোমাদের সবাই, এবং তোমরা সঠিক উত্তর দিয়েছো আর কি। তোমাদের সবাইকে অভিনন্দন, তোমরা সঠিক উত্তর দিয়েছো, এবং শুধু তোমরাই না, যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে অভিনন্দন, ঠিক আছে? আর যারা যারা কি পাচ্ছিলে না, যারা হচ্ছে গিয়ে ইয়ে পাচ্ছিল না, কি বলে, পোল পাচ্ছিলে না, তারা দেখবা লাইভ স্ট্রিমিং নামে একটা লেখা আছে, এটার উপর ক্লিক করবা, অথবা একবার রিফ্রেশ দিয়ে নিবা, তাহলে পেয়ে যাবা, বুঝছো? আমি একটু জেনে নিলাম যে কিভাবে পেতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যাই। ওকে, চলো শুরু করা যাক। শুরু করছি আমরা আমাদের গল্প, ঠিক আছে? শুরু করছি। আয়মান, তোমার উত্তর, তোমার মেসেজ কেউ না দেখলেও আমি দেখবো, কোনো সমস্যা নেই, আমি দেখছি, ঠিক আছে? সবার উত্তর আসছে, সবার উত্তর আসছে। পোলের ক্ষেত্রে আমরা সবার আগে যে 10 জন সঠিক উত্তর দিয়েছে তাদের নামটা ঘোষণা করলাম, আরো 3টা কুইজ আছে, ঠিক আছে? তোমরা সবাই রেডি থাকো, প্রস্তুত থাকো, ঠিক আছে? চলো শুরু করা যাক। যারা বক্স পাও নেই তারা একটু রিফ্রেশ করে নিবা, অথবা লাইভ স্ট্রিমিং নামে একটা লেখা আছে, ওটার উপর ক্লিক করে নিবা। ওকে, চলো শুরু করছি। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। প্রথম মানুষ, একটা বাচ্চার কথা বলা হচ্ছে, যার বয়স কত বলো তো ভাইয়ারা? বয়স হচ্ছে, বয়স হচ্ছে, বক্স করে দেই, বক্স করে দেই, ঠিক আছে? বয়স হচ্ছে 5 বছর, 5 বছর। আচ্ছা, তাহলে যিনি গল্প লেখক, গল্প কথক, তিনি কি বলছেন? তার যে 5 বছর বয়সের একটা ছোট মেয়ে আছে, সেই ছোট মেয়ে কি করতে পারে না? এক দণ্ড মানে এক মুহূর্ত কথা না কহিয়া থাকিতে পারে না, মানে সে কথা বলতে পছন্দ করে। সাধারণত যাদের বাসায় ছোট ভাই বোন আছে, তোমরা হয়তো দেখেছো, তোমরা হয়তো দেখেছো যে আমাদের যারা ছোট ভাই বোন, তারা আমাদেরকে কিছু হইলে জিজ্ঞেস করে, এটা কি, এটা কি, ঠিক আছে? আমার একটা মামাতো বোন আছে খুব ছোট, সে যে কোনো কিছু দেখলে আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া এটা কি, ঠিক আছে? তো এই যে আমাদের একজন শিশু আছে এখানে 5 বছর বয়সের, নাম হচ্ছে তার কি, মিনি। এই মিনি এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না, সে কথা বলতে পছন্দ করে। আচ্ছা, সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল। প্রথম বিষয়, বর্ণনাটা কখনকার? সকালবেলা। সকালবেলায় আমার নোবেলের, নোবেল মানে হচ্ছে উপন্যাস, আমরা তো ছোট ছোট গল্প পড়ি, তো অনেকগুলো গল্প জোড়া লাগিয়ে যখন একটা বড় গল্প হয় তখন সেটাকে বলা হয় নভেল বা উপন্যাস। তো যিনি গল্প লেখক তিনি উপন্যাসও লিখছেন, লিখতে লিখতে তিনি সপ্তদশ পরিচ্ছেদে, মানে তোমরা যারা উপন্যাস পড়েছো তোমরা দেখেছো হয়তো যে উপন্যাসের প্রতিটা পার্টের এক একটা নাম্বার থাকে। ধরো 1 নম্বর পার্ট 3টা পৃষ্ঠা জুড়ে থাকে, 2 নম্বর পার্ট অন্য একটা কনটেক্সটে শুরু হচ্ছে, সেটা 2 নাম্বার দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? এরকম বিভিন্ন পার্টে বিভক্ত থাকে একটা উপন্যাস। তো যিনি গল্প কথক, এখানে আমরা যদি ধরি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কথা বলছেন, যদিও তিনি আসলে বলেনি, জাস্ট গল্প লিখেছেন। তো ধরি যে গল্প কথক তিনি কি করছিলেন, তিনি একটা উপন্যাস লিখছিলেন, লেখার 17তম অধ্যায়ে অর্থাৎ 17তম চ্যাপ্টারে তিনি গিয়েছেন, সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়াছি। এমনি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না, না? আচ্ছা, তোমরা যারা হিন্দি ভাষা বোঝো তারা হয়তো জানো যে কৌয়া এটা হচ্ছে কি কাককে হিন্দিতে বলা হয়। তো এই যে রামদয়াল দারোয়ান, সে একজন হিন্দি ভাষী মানুষ, সে বাংলা খুব ভালো পারে না, তো সে কাককে কৌয়া ডাকে। তো কাককে সে কৌয়া ডাকে, ঠিক আছে? তো আমাদের যে 5 বছর বয়সী মিনি, সে তো এত কিছু বোঝে না, তার কাছে মনে হচ্ছে যে রামদয়াল
দারোয়ান সে কিছু জানে না, সে কাকের আসল নাম হচ্ছে কাক, এটা কাক বাদে যদি অন্য কিছু এটাকে ডাকা হয় তাহলে মহা ভুল হবে। তো সে বাবার কাছে এসে বিচার দিচ্ছে যে বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপর সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। তাহলে আমাদের গল্প কথক যিনি গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, 17তম অধ্যায়ে আছেন, তার পায়ের কাছে এই ছোট মেয়েটা হাঁটু করে বসলো, বসে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করিয়া দিল। আগডুম বাগডুম খেলা মানে হচ্ছে যে মুখ দিয়ে অর্থহীন কথা বলতে বলতে, ধরো কোনো পুতুল নিয়ে খেলা, কোনো লাঠি নিয়ে খেলা, বা যে কোনো কিছু নিয়ে হাতে নিয়ে খেলা, তবে খেলতে হবে এমন ভাবে যে মুখ দিয়ে তুমি মানে আজগুবি কথাবার্তা বলছো, ঠিক আছে, কোনো হয়তো তুমি ছড়ার মতো করে বলছো, এরকম কিছু। তো এই আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আগডুম বাগডুম মানে হচ্ছে অর্থহীন কথাবার্তা বলা। ওকে, আচ্ছা, যাই তারপর। আমার ঘর পথের ধারে। আচ্ছা, তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর তো না, গল্প কথকের ঘর কোথায়? পথের ধারে, বুঝছো? এটা এমসিকিউতে আসতে পারে। আমাদের টিচারেরা যখন এমসিকিউ প্রশ্ন করেন তখন এরকম ছোট ছোট পয়েন্ট ধরে প্রশ্ন করেন। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। তাইলে হে মিনি, সে একটা দুরন্ত বালিকা, সে জানলার কাছে গিয়ে কাবুলিওয়ালাকে ডাকছে। ডাকতে ডাকতে কি হইলো, ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। তাহলে এই যে আমাদের কাবুলিওয়ালা মানে হচ্ছে আফগানিস্তানের আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। এই কাবুল শহরের কিছু লোক এই অঞ্চলে আসছিল ব্যবসা করতে, তাদের একজন হচ্ছে কাবুলিওয়ালা। এবং তোমরা যারা মুভি বা নাটক দেখেছো কাবুলিওয়ালার, তারা দেখবে যে এই কাবুলিওয়ালার মাথায় একটা পাগড়ি থাকে, বড় একটা ঝোলা বা ব্যাগ টাইপের থাকে। তো এই লোকের মাথায় কি ছিল, ময়লা ঢিলা কাপড় পরা, ঠিক আছে, ঢিলা ঢালা পোশাক, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স। আচ্ছা, এই কয়টা জিনিস এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বুঝছো? কাবুলিওয়ালার বৈশিষ্ট্য কি কি ছিল? আচ্ছা, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এর মানে হচ্ছে কাবুলিওয়ালারা সাধারণত তাদের সাথে হাত মুঠে নেওয়া যায় এরকম জিনিসপাতি রাখতো, ধর একটু বাদাম, একটু আঙুর, ঠিক আছে, এই টাইপের জিনিস তারা রাখার চেষ্টা করতো। আচ্ছা, এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল, তাহাকে দেখে আমার কন্যাকে মানে মেয়েকে, কন্যাকে রত্নের সাথে তুলনা করছে। কিরূপ ভাবোদয় হইল, মানে কেমন চিন্তা হইল বলা শক্ত মানে কঠিন। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল, তাকে ঊর্ধ্বশ্বাসের মধ্যে জোরে চিৎকার করে ডাকাডাকি শুরু করে দিল। আচ্ছা আচ্ছা, কন্যা রত্ন মানে হচ্ছে কন্যা মানে মেয়েকে রত্নের সাথে তুলনা করছে, ডায়মন্ডের সাথে তুলনা করছে, এই আর কি কন্যা রত্ন। আচ্ছা, ঊর্ধ্বশ্বাসে মানে হচ্ছে চিৎকার করে ডাকা, ঊর্ধ্বশ্বাসে চিৎকার করে ডাকা। ওকে, মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহলে এই মিনি শিশুটা জানলার ধারে দাঁড়িয়েছিল, সে কাবুলিওয়ালাকে চিৎকার করে ডাকছিল। কাবুলিওয়ালা যখন তাকে দেখলো এবং তার দিকে আসতে লাগলো, তখন আবার মিনি আর কাবুলিওয়ালার সামনে থাকে নাই, সে কি করলো, ঊর্ধ্বশ্বাসে মানে আবার জোরে দ্রুত অন্তঃপুরে মানে হচ্ছে ঘরের ভেতরে দৌড় দিল, ঠিক আছে, ঘরের ভেতরে দৌড় দিল। তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্ধান পাওয়া যাইতে পারে। আচ্ছা, তাইলে এই যে আমাদের মিনি বাসার ভেতরে দৌড় দিল, কেন দিল? কারণ হচ্ছে কাবুলিওয়ালার পিঠে একটা ব্যাগ আছে এবং এই ব্যাগটা আকারে বড়। তো তার মনে একটা ভয় ছিল যে এই কাবুলিওয়ালার ব্যাগে তার মতো বয়সী 2-4টা মানব সন্তান মানে মানুষের ছেলে মেয়ে থাকতে পারে, মানে সে কাবুলিওয়ালাকে ছেলে ধরা মনে করতো, ঠিক আছে। আচ্ছা, আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম। অমূলক ভয় মানে আসলে তো এটা কোনো ভয় না, তাই না, এটা মিথ্যা ভয়, তাই না। এই মিথ্যা ভয় দূর করার জন্য কি করলো, ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে মানে হচ্ছে এই উদ্দেশ্যে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম, ঘরের ভিতর থেকে ডেকে আনলাম। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। আচ্ছা, কাবুলিওয়ালার যে ঝুলি মানে ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি ছিল, কিসমিস ছিল, খোবানি ছিল বাদামের মতো এক ধরনের, বুঝছো, বাদাম টাইপের কিসমিস এবং
খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। সে কিছুতেই লইল না, দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল। তাহলে এই কাবুলিওয়ালা তার সাথে বন্ধুত্ব করার জন্য তাকে কিসমিস এবং বাদাম টাইপের খোবানি দিয়েছিল, কিন্তু সে ভয়ে এটা নেয় নাই। ঠিক আছে, প্রথম পরিচয়টা কাবুলিওয়ালার সাথে তার এইরকম ভাবে ঘটলো। আচ্ছা, অন্তপুর মানে হচ্ছে ঘরের ভেতরে, অমূলক মানে মিথ্যা। ওকে ওকে, চমৎকার, বুঝেছি স্যার। বিবি আসিয়া, সাবাস। অন্তপুর মানে হচ্ছে ঘরের ভেতর। আয়েশা, ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো, টু ইজি। আচ্ছা, কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে, এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। কঠিন একটা লাইন, 3 লাইন দেখো। কিছুদিন পর একদিন সকালবেলা বাড়ি থেকে বের হইলেন আমাদের গল্পকথক। বের হয়ে কি করলেন? আমার দুহিতাটি, দুহিতা মানে হচ্ছে কন্যা, আমার মেয়ে, আমার মেয়েটা কি করলো? দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া, দ্বার মানে হচ্ছে দরজা, সমীপস্থ মানে হচ্ছে কাছে, দরজার কাছে, দ্বারের সমীপস্থ মানে হচ্ছে দরজার কাছে। তাহলে আমার কন্যা দরজার কাছের বেঞ্চের উপর বসে অনর্গল কথা কহিয়া যাইতেছে। অনর্গল মানে হচ্ছে বিরামহীন ভাবে, কোনো থামাথামি নেই, একটানা কথা বলে যাচ্ছে। এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া, এবং কাবুলিওয়ালা মানে সে তো বেঞ্চের উপর বসা, কাবুলিওয়ালা তার পদতলে মানে তার পায়ের কাছে মাটিতে বসা, বসে কি করছে? সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মানে এই কাবুলিওয়ালা সে হাসি মুখে এই মেয়ের 5 বছর বয়সী বাচ্চাটার কথা শুনছে এবং মাঝে মধ্যে সেও নিজের মতামত বলতেছে আর কি। ব্যক্ত করা মানে হচ্ছে প্রকাশ করা। ওকে, ঠিক আছে। সহাস্য মানে হচ্ছে হাসি হাসি মুখে, বুঝছো? দুহিতা মানে হচ্ছে কন্যা, সংলগ্ন মানে হচ্ছে কাছে, অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা, অভিপ্রায় বা উদ্দেশ্য। আচ্ছা, তারপর মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায়, পঞ্চবর্ষীয় মানে হচ্ছে 5 বছর বয়সের যে জীবন, এই জীবনের অভিজ্ঞতায় সে কি পায় নাই? বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। মানে তার কথা শুধু বাবাই শুনতো আর কি। মানে সে যেহেতু অনেক কথা বলে, তার কথা ধৈর্য ধরে শোনার মতো মানুষ হচ্ছে একমাত্র তার বাবা, মানে গল্পকথক। তো এই প্রথম সে বাবা বাদে একজনকে পাইছে, সে হচ্ছে এই কাবুলিওয়ালা। আচ্ছা, আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। আচ্ছা, তাহলে এই মিনির যে আঁচল, এই আঁচলের মধ্যে, ওড়নার মধ্যে কি আছে? এখানে আছে বাদাম এবং কিসমিস। তার মানে এই যে আমাদের কাবুলিওয়ালা, সেই মিনিকে বাদাম এবং কিসমিস দিছে। ওকে, তাহলে কিসে পরিপূর্ণ? বাদাম এবং কিসমিসে পরিপূর্ণ। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ, তাহা নহে। ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। তার মানে আমাদের যে লেখক, তিনি তো জানতেন যে মিনির সাথে প্রথমে একদিন দেখা হয়েছিল, সেদিন মিনিকে খোবানি দেওয়া হয়েছিল, মিনি হচ্ছে সেটা নেয় নাই। তো তিনি প্রথমে ধারণা করছিলেন যে এটা হয়তো তার সাথে, কাবুলিওয়ালার সাথে এই মিনির দ্বিতীয়বার দেখা, সাক্ষাৎ মানে দেখা হওয়া। কিন্তু কথা আসলে এইটা না। তার সাথে ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া, প্রত্যহ মানে প্রতিদিন, তার মানে এই কাবুলিওয়ালা প্রায় প্রতিদিন আসে এবং এসে মিনিকে কি দেয়? পেস্তা বাদাম ঘুষ দেয়। ঠিক আছে, পেস্তা বাদাম ঘুষ দেয় মানে হচ্ছে যে মিনি যাতে তার সাথে কথা বলে, যাতে তাকে ভয় না পায়, এই জন্য তাকে কিছু পেস্তা বাদাম দেয়। এবং মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে, মানে মিনির মধ্যে এখন আর ভয় নাই, মিনির এখন সে একটা পছন্দের মানুষ। ঠিক আছে, ওকে, তাহমিদ, টু ইজি, সাবাস সাবাস। জাওয়াত, কাবুলিওয়ালাটা মিনিকে কিডন্যাপ করে নিয়ে যাবে, দেখা যাক নেয় কিনা। ঠিক আছে, চলো যাই। দেখলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। আচ্ছা, তাহলে আমাদের কাবুলিওয়ালা এবং মিনি হচ্ছে এখন বন্ধু, এবং এদের মধ্যে বাধার কথা মানে হচ্ছে এটা দেখা হইলে সাধারণত একজন আরেকজনকে বলে এরকম কথা আর কি। আচ্ছা, কি কথা? যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভেতর কি? তার মানে এই যে কাবুলিওয়ালা, ওর নাম হচ্ছে কি? রহমত। ঠিক আছে, এটা একটা মনে রাখো যে কাবুলিওয়ালার নাম হচ্ছে রহমত, এবং রহমতকে দেখলেই মিনি জিজ্ঞেস করতো তোমার ঝুলির ভেতর কি, তোমার ব্যাগের ভেতর কি? তাহলে রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। ঠিক আছে, হাতি না কিন্তু হাতি। ঠিক আছে, চন্দ্রবিন্দু যোগে উচ্চারণ করতো। কেন করতো? কারণ সে তো আফগানিস্তানের লোক, সে কিন্তু বাংলা আমাদের মতো বলতে পারে না। তোমরা এখানে বুঝবা যে তার উচ্চারণে একটু সমস্যা আছে। ঠিক আছে, সে আফগানিস্তানের ভাষায় বাংলা বলে। ঠিক আছে, আচ্ছা, তো সে একটু চন্দ্রবিন্দু যোগ করে বলতো হাতি। আচ্ছা, উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? এই যে উচ্চারণে দেখছো সমস্যা, সে কিন্তু আফগানিস্তানের লোক, সে বাংলা অত ভালো পারে না।
খোকি মানে হচ্ছে খুকি, খুকি মানে খোকা খুকি বলে না, খোকা ছোট বাচ্চাকে বলে খুকি, ছোট মেয়েকে বলে। তো এখানে খোকি মানে হচ্ছে খুকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? তো এই শিশু শ্বশুর বাড়ি কি বলছে, তাকে জাস্ট মজা করে রহমত বলে যে তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? আচ্ছা, তাহলে এই যে আমাদের মিনি, মিনি কিন্তু চুপ থাকতে পারে না। তো সে যেহেতু এই কথাটাই বুঝে নাই, সে চুপ করে থাকাটা তাও পছন্দ করে নাই। সে বুঝে নাই ঠিক আছে, কিন্তু সে কিছু একটা তো বলবে। তো সে কি করে, সে বলে, পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে, তুমি শ্বশুর বাড়ি যাবে? স্বভাব বিরুদ্ধ মানে হচ্ছে তার স্বভাবের মধ্যে নাই, চুপ থাকা তার স্বভাবের মধ্যে নাই। সে কোনো কিছু শোনার পর চুপ থাকবে এই মানুষই না, ঠিক আছে। আচ্ছা, তো সে পাল্টা প্রশ্ন করে, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। ঠিক আছে, তো এই রহমত সে কি করতো, কাল্পনিক শ্বশুরের প্রতি, মানে রহমতের শ্বশুর নাই বা থাকলেও এখানে দেখা যাচ্ছে না, তো সেখানে কি বলছে, কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া, মানে এই যে মোটা মুষ্টি আস্ফালন করিয়া মানে হচ্ছে হাতের ঘুষি দেখাইয়া এরকম করে দেখাতো, দেখে বলতো আমি শ্বশুরকে মারবে। ঠিক আছে, সে ভয় দেখাইতো যে আমি শ্বশুরকে মারবো। ঠিক আছে, আচ্ছা, শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। তার মানে মিনি তো শ্বশুর কি বোঝে না, সে মনে করতো শ্বশুর কোনো একটা প্রাণী হইতে পারে। তো এই প্রাণীকে যেহেতু রহমত মারবে, মারলে তার কি অবস্থা হবে এই কথা ভেবে মিনি মনে মনে আনন্দ পাইতো, হাসতো। ঠিক আছে, আচ্ছা, আস্ফালন, আস্ফালন মানে হচ্ছে যে আমি হাত তুললাম, হাত আস্ফালন মানে সাধারণত লাফানো, কিন্তু এখানে লাফানো অর্থ না, মোটা মুষ্টি আস্ফালন করা মানে হচ্ছে এই ঘুষি দেখে এরকম হাত নড়াচড়া করে, হচ্ছে আস্ফালন। ঠিক আছে, আচ্ছা, চলো তারপর। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক, শঙ্কিত মানে হচ্ছে ভীতু প্রকৃতির লোক। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না, মানে রহমত কাবুলিওয়ালা সম্পর্কে তিনি নিশ্চিন্ত ছিলেন না, তার মনে একটা ভয় ছিল। কি ভয়? তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন, এই যে ছেলে ধরার ভয়। তো এই যে হচ্ছে আমাদের মিনির মা, তিনি কি করতেন, রহমতকে খুব একটা মানে নিশ্চিন্ত ভাবে দেখতেন না, তিনি একটু টেন্স থাকতেন যখন রহমতের কাছে আমাদের মিনি থাকতো, কারণ রহমত তো ছেলে ধরা হতে পারে, তাই না? আচ্ছা, একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। আচ্ছা, প্রুফশিট সংশোধন মানে কি, যখন কোনো একজন লেখক কোনো একটা কবিতা, গল্প বা উপন্যাস লেখেন, তখন লিখে ফেলার পর ওটা একবার রিভিশন দিয়ে ওটার মধ্যে কি কি বানান ভুল আছে, কি কি বিরাম চিহ্ন নেই, সেটা হচ্ছে কি একবার লিখে ফেলতে হয়, মানে সেগুলো একবার ঠিক করে ফেলতে হয়। এই যে ঠিক করার যে কাজ, একে বলা হয় প্রুফশিট সংশোধন। বুঝছো? তুমি একটা কবিতা লিখলা, লেখার পর তুমি রিভিশন দিয়ে ওটার মধ্যে কি কি বানান ভুল করেছো, কি কি বিরাম চিহ্ন ভুল করেছো, এটা তুমি ঠিক করে নিলা, এ হচ্ছে প্রুফশিট সংশোধন। করার পর কি করলেন, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল, গোল মানে হচ্ছে চিৎকার শোনা গেল, চিৎকার চেঁচামেচি শোনা গেল। কি শোনা গেল? চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। পাহারাওয়ালা, আচ্ছা, পাহারাওয়ালা বলতে ওই সময়কার পুলিশকে বোঝানো হতো বা চৌকিদারকে বোঝানো হতো, যারা এই পুলিশের কাজ টাজ করতো আর কি, দারোয়ান না, এই পুলিশ বা চৌকিদার টাইপের কিছু। আচ্ছা, তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। তার মানে রহমতকে দুজন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এবং যারা ছোট বাচ্চা কাচ্চা আছে তারা আবার তার পিছন পিছন যাচ্ছে। গিয়ে কি করছে, আমি দ্বারের বাহিরে গিয়া, দরজার বাইরে গিয়ে পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। আমি পুলিশকে দাঁড় করিয়ে বললাম যে ব্যাপারটা কি, ওকে নিয়ে যাচ্ছ কেন? ঠিক আছে, কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত। আচ্ছা, প্রথম বিষয়, কিয়দংশ, কিয়দংশ মানে কিছু অংশ, কিছু অংশ আমাদের লেখক শুনছে কার কাছে, পাহারাওয়ালা পুলিশের কাছে, আর কিছু অংশ শুনছে হচ্ছে রহমতের কাছে। শোনার পর কি করলো, জানলো যে আমাদের প্রতিবেশী একজন লোক, তার মানে আমাদের গল্প কথকের একজন নেইবার, সে কি করেছে, রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত। তার মানে রহমত একজন কাবুলিওয়ালা, তার ঝুলির মধ্যে সে বিভিন্ন জিনিস বিক্রি করে। তো একটা রামপুরি চাদর, মানে ভারতের রামপুর নামে একটা অঞ্চল আছে, যেখানে যেখানে চাদর, যেটা হচ্ছে চাদর তৈরির জন্য বিখ্যাত, সেখানকার চাদরকে বলা হয় রামপুরি চাদর। এই রামপুরি চাদর একটা লোক, প্রতিবেশী, যিনি গল্প কথকের প্রতিবেশী নেইবার, তিনি কিনছেন। কেনার পর পুরা টাকা দেন নাই, কিঞ্চিত ধারিত, কিঞ্চিত মানে হচ্ছে কিছু, আর ধারিত মানে হচ্ছে ঋণী। বুঝছো? মানে তোমার তোমার কাছ থেকে আমি 1200 টাকা দামের একটা চাদর কিনছি, কিনে আমি তোমাকে 1000 টাকা দিছি, বলছি 200 টাকা পরে দিব। এই যে 200 টাকা পরে দিব বললাম, তার মানে তুমি আমার কাছে 200 টাকা পাও, আমি তোমার কাছে কিঞ্চিত ধারিত, মানে পুরাটা আমি তোমার কাছে ঋণ নেই, পুরা 1200 টাকা পরে দিব বলি নাই, 1000 টাকা দিছি, বলবো যে এই 200 টাকা পরে দিব, এই 200 টাকা যে পরে দিব বলছি, এটা হচ্ছে কিঞ্চিত ধারিত। আচ্ছা, মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে, এবং তাহাই লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে।
আচ্ছা, তো এই যে ধরো এই যে আমি যেটা বললাম যে তোমার কাছ থেকে 1200 টাকা দামের একটা চাদর নিলাম, তারপর আমি কি করলাম, আমি তোমাকে 1000 টাকা দিলাম, 200 টাকা দিলাম না। তো ফলে কি হলো, এই যে 200 টাকা যে তুমি আমার কাছে পাও, এটা আমি পরে অস্বীকার করলাম, আমি বললাম তুমি আমার কাছে কোনো টাকা পাও না। তো এই প্রতিবেশী এই কাজ করেছে, সে রহমত তার কাছে কিছু টাকা পায়, কিন্তু সে এই দেনাটা যেটা সে পাও না, রহমতের পাও না, সেটা সে অস্বীকার করে, সে বলছে না তুমি আমার কাছে কোনো টাকা পাও না, অস্বীকার করে কি করে, এবং তাহা লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। বচসা মানে হচ্ছে ঝগড়া, ঝগড়া করতে করতে রহমত তাকে ছুরি মেরে দিছে, বুঝছো, একবারে ঝুড়ি মেরে দিছে। আচ্ছা, বচসা মানে হচ্ছে ঝগড়া করা। ওকে। নিঃসংশয় মানে হচ্ছে নিশ্চিন্ত ছিলেন না, ঠিক আছে, একটু দুশ্চিন্তায় ছিলেন। কিয়দংশ মানে হচ্ছে কিছু অংশ। ওকে, চলো তারপর। রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। তাহলে এই যে আমাদের রহমত, সে কি করলো, এই যে যার যেই প্রতিবেশী তার টাকা দিচ্ছে না, তাকে নানা অশ্রাব্য গালি দিচ্ছে। অশ্রাব্য মানে যা শোনার যোগ্য না, এরকম গালি দিচ্ছে। এবং এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে রেগে আছে কাবুলিওয়ালা। এই সময় আবার মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা বলতে বলতে ঘর থেকে বের হয়ে আসলো। আচ্ছা, এবার দেখো, রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। রহমত এতক্ষণ খুব রেগেছিল, কিন্তু আমাদের যে মিনি, তাকে দেখে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মানে কৌতুক হাস্য মানে হচ্ছে গিয়ে মানে জোক শুনলে মানুষ যেমন করে হাসে, তেমন করে খুশিতে আনন্দিত হয়ে উঠলো, বুঝছো। আচ্ছা, মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। আচ্ছা, তাহলে ওই আগেকার দিনে এই জেলখানা যেটা, সেটাকেও মজা করে শ্বশুর বাড়ি বলা হইতো। তো মিনি তো অত কিছু বুঝে না, মিনি এসে সাধারণভাবে জিজ্ঞেস করছে যে তুমি শ্বশুর বাড়ি যাবে? তো রহমত বলছে সেখানেই যাচ্ছে, মানে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। আচ্ছা, তাহলে জেলখানাকে সে সময় শ্বশুর বাড়ি বলা হইতো, ঠিক আছে। আচ্ছা, মজা করে বলা হইতো আর কি, অনেকটা বাঘ ধরা টাইপের বিষয়। আচ্ছা, সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। তাহলে তাকে, আমাদের রহমতকে, কাবুলিওয়ালাকে কয়েক বছরের জন্য জেলে বন্দি করে দেওয়া হলো, কয়েক বছর জেল হলো। আচ্ছা, তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। তো এই কাবুলিওয়ালার কথা আমাদের গল্পকথক একসময় ভুলে গেলেন। ভুলে যাওয়ার পর কি হলো, কত বৎসর কাটিয়ে গেল, আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে, আজ আমার মিনির বিবাহ। আচ্ছা, অশ্রাব্য মানে হচ্ছে শোনার অযোগ্য, বুঝছো। অশ্রাব্য মানে হচ্ছে মানে এমন কথা যেটা শোনারও যোগ্য না, এত বাজে কথা, ঠিক আছে। প্রফুল্ল মানে হচ্ছে আনন্দিত। চৌকিদার, চৌকিদার হচ্ছে এই পুলিশ টাইপের কিছু, বুঝছো। আগেকার দিনে তো এরকম নামধারী পুলিশ ছিল না, পুলিশই বিভিন্ন নামে চলতো, যে চৌকিদার টাইপের কিছু, প্রহরী, এরকম কিছু। আফগানিস্তানের লোকেরা বাংলাদেশে আসতো, হ্যাঁ আসতো। দিব দিব এমসিকিউ দিব। নিতান্ত জেলখানা হিসেবে সব। আচ্ছা, ঝুলি মানে ব্যাগ, ঝুলি মানে ব্যাগ। আচ্ছা, কত বছর কাটিয়া গেল, আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে। সানাই মানে হচ্ছে ট্রাম্পেট, মানে এক ধরনের বাদ্যযন্ত্র। যখন কারো বিয়ে হয়, বুঝছো, তখন তোমরা বিয়ে বাড়ির বাইরে দেখেছো যে এরকম একটা বিশাল বাঁশি টাইপের এটা বাজানো হয়, এরকম এরকম করে বাজায়, সেটা হচ্ছে ট্রাম্পেট বা সানাই। সানাই বাজিতেছে, আজ আমার মিনির বিবাহ। তাহলে মিনি এত বড় হয়ে গেছে, এই 5 বছরের মিনিটা বড় হয়ে গেছে, তার মানে কত বছর জেল খাটলো আমাদের রহমত, তাই না? আচ্ছা, আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। তাহলে যেহেতু গল্পকথক একজন লেখক, তিনি এই বিয়ের বিভিন্ন হিসাব নিকাশ করছেন। এই সময় রহমত এসে দাঁড়ালো, সেলাম করিয়া দাঁড়াইলো, মানে সালাম দিয়ে দাঁড়ালো। আমি প্রথমে তাকে চিনিতে পারিলাম না, না চেনারই কথা, অনেক বছর পর দেখা। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। মানে তার তো আগে যেটা ছিল, মাথায় পাগড়ি থাকতো, একটা কাঁধে ব্যাগ থাকতো, ঝুলি থাকতো, লম্বা চুল থাকতো, এখন সেগুলো নাই, সে তো জেলে ছিল, তো এখন সেগুলো কিভাবে থাকবে। আচ্ছা, পূর্বের মতো সে তেজ নাই, তেজ মানে যে শক্তিও নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। তার মানে তাকে দেখে বোঝার উপায় নাই এটা রহমত, তার হাসিটা দেখে আমাদের গল্পকথক বুঝতে পারছেন যে এটা রহমত। আচ্ছা, কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? কবে আসলা রহমত? তোমাকে জিজ্ঞেস করলো কি রহমতকে। সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। খালাস পাওয়া মানে হচ্ছে মুক্ত হওয়া, মুখ ছাড়া পাওয়া আর কি। তো গতকাল সন্ধ্যায়, মানে আজকে তো মিনির বিয়ে, মিনির বিয়ের আগের দিন সন্ধ্যায় আমাদের রহমত কি করছে, সে হচ্ছে জেল থেকে ছাড়া পাইছে, ঠিক আছে, খালাস পাইছে। আচ্ছা, আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভ দিনে এ লোকটা এখান থেকে হইলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। আচ্ছা, তো আমাদের যে গল্পকথক, তিনি তো মিনির বাবা, তিনি মেয়ের আজকে বিয়ের দিন, একটা শুভ দিন, এই শুভ দিনে একজন আসামি টাইপের লোক যে এত বছর জেল খেটে আসছে, তার উপস্থিতি মেনে নিতে পারতেছে না, যে এরকম একটা মানুষ আসলো যে জেল খেতে আসছে, তাও এত সুন্দর একটা দিনে। তো এটা সে পছন্দ করে না খুব একটা, না করে সে বলছে যে আজকে আমার বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। তাহলে একটু তাড়িয়ে দেওয়া হলো আর কি রহমতকে। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। উদ্যত হওয়া হচ্ছে রেডি হওয়া।
তৎক্ষণাৎ মানে সাথে সাথে রেডি হওয়ার জন্য চলে যাওয়ার জন্য রেডি হইল। আচ্ছা, অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খোকিকে একবার দেখিতে পাইব না? আচ্ছা, সে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, দরজার কাছে গিয়ে দাঁড়াইছে একটু ইতস্তত করিয়া। ইতস্তত মানে হচ্ছে একটু একটু কি বলবো, একটা হিমশিম খাওয়া, বুঝছো? ইতস্তত করা মানে একটু মানে সে এখনো রেডি না, আনরেডি অবস্থায় আছে আর কি। আচ্ছা, ইতস্তত করিয়া কহিল, খোকিকে একবার দেখিতে পাইব না? খোকি মানে হচ্ছে ওই খুকি, তাই না? খুকিকে একবার দেখতে পাবো না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। তাহলে আমাদের গল্পকথক তার উপস্থিতি পছন্দ করছেন না, তিনি বলে দিলেন যে আজকে কারোর সাথে দেখা হবে না, আজকে বাড়িতে অনেক কাজ, তুমি চলে যাও। তো সে কি করলো, সে একবার স্থির দৃষ্টিতে মানে এক চোখে একদিকে একবার এইভাবে তাকিয়ে থাকলো, একবার লেখকের দিকে তাকিয়ে কি করলো, বাবু সালাম বলিয়া দ্বারের বাহির হয়ে গেল। বাবুসকে সালাম দিয়ে সে ঘরের বাইরে বের হয়ে গেল, দরজার বাইরে চলে গেল। ঠিক আছে, হেজিটেশন, হ্যাঁ সন্ধি, হেজিটেশন। আচ্ছা, চমৎকার চমৎকার। ওকে, আচ্ছা, যাই তারপর। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। আচ্ছা, এই যে আমাদের রহমত দরজার বাইরে যাওয়ার সময় একবার একটু হেজিটেশন ফিল করলো না, এটা হেজিটেশনটা ফিল করার পর আমাদের লেখকেরও আবার একটু খারাপ লাগছে যে এভাবে তাড়াই দিলাম। তো আমাদের গল্পকথক একবার মনে করছেন যে ওকে আবার একবার ফিরে আনি, একবার ডেকে পাঠাই। তো এই কথা চিন্তা করতে করতে রহমত নিজেই ফেরত আসছে, আবার ফেরত এসে কি বলছে, কাছে আসিয়া কহিল, এই আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খোকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। তাইলে কিছু কি কি দিল, আঙুর, কিঞ্চিত কিশমিশ বাদাম, ঠিক আছে, তিনটা জিনিস দিল। আঙুর, কিঞ্চিত মানে কিছু, কিছু কিশমিশ এবং বাদাম সে খোকির জন্য নিয়ে আসছে এতদিন পরেও। আচ্ছা, আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে, উদ্যত মানে রেডি হইতে, দাম দেওয়ার জন্য রেডি হয়েছে, মানে আমি মানিব্যাগটা হাতে নিয়েছি এরকম কিছু। সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আচ্ছা, তো যখন আমাদের গল্পকথক তাকে টাকা দেওয়ার জন্য রেডি হয়েছে, তখন আমাদের আবার এই কাবুলিওয়ালা সে তার হাতটা চেপে ধরলো, চেপে ধরে বলল, আমাকে পয়সা দিবেন না, তোমার যেমন একটা লড়কি, লড়কি মানে হচ্ছে মেয়ে, তাই না, এই মিনি তো তার মেয়ে। তো আমাদের এই রহমতেরও একটা মেয়ে আছে, সে আছে তার দেশে মানে আফগানিস্তানে আছে আর কি। আমারও একটি লড়কি আছে, আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খোকের জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সওদা করিতে আসি না। এই মেওয়া মানে হচ্ছে আঙুর বাদাম টাইপের, যেগুলো আর কি মুঠের মধ্যে নেওয়া যায়, এরকম বিভিন্ন খাবার আর কি। তো এই যে তার যে একটা মেয়ে আছে তার দেশে আফগানিস্তানে, এবং এই মেয়ের সাথে আমাদের গল্পকথকের মানে আমাদের কাবুলিওয়ালার দেখা হয় না। তো কাবুলিওয়ালার যেহেতু নিজের মেয়েকে দেখতে পারে না, সে আমাদের মিনির মধ্যেই নিজের মেয়েকে দেখে, এই কারণে সে নিজের মেয়ে মনে করে এই মিনির জন্য কিছু কিছু মেওয়া নিয়ে আসে, আঙুর বা বাদাম টাইপের জিনিসপাতি নিয়ে আসে। আচ্ছা, আমি তো সওদা করিতে আসি না, সওদা মানে ব্যবসা করতে আসি না, তো আমি জাস্ট ওর জন্য ওকে মেয়ে মনে করে ওকে কিছু গিফট দিতে আসি। ওকে, সওদা মানে ব্যবসা, ব্যবসা, লড়কি মানে মেয়ে। আচ্ছা, এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল, বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। আচ্ছা, তো তার একটা ঢিলা জামা ছিল, এই জামার একদম ভিতর থেকে সে কি করলো, একটা কাগজ বের করলো, তাই না, এক টুকরা ময়লা কাগজ বের করলো, বহু সযত্নে ভাঁজ খুলিয়া মানে খুব যত্ন করে ভাঁজটা খুলে সে টেবিলের উপর মেলে ধরলো, ঠিক আছে, কাগজটা মেলে ধরলো। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, কাগজের মধ্যে একটা হাতের ছাপ আছে। ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। আচ্ছা, ফটোগ্রাফ না, তেলের ছবি না, মানে সবাই কি করে, মেয়ের ছবি ছবি রাখে নিজের মানি ব্যাগে বা কাছে রাখে। তো আমাদের যেহেতু অনেক আগের গল্প, এবং আমাদের ওই সময় ফটোগ্রাফ টাকা পয়সার ব্যাপার, ফটোগ্রাফ তোলা কারোর জন্য। তো আমাদের যেহেতু কাবুলিওয়ালার এত টাকা নেই, সে কি করতো, সে মেয়ের হাতের ছাপ, এই হাতে কিছু একটু ভূষা মাখাইয়া, ভূষা মানে হচ্ছে কালি, বুঝছো, এই প্রদীপের যেই কালি বের হয়, এই কালিটা ধরো কারো হাতে চাপা দিলাম, চাপা দিয়ে তার হাতটা নিয়ে আমি কোনো কাগজের উপর রাখলাম, হাতের একটা ছাপ পড়ে গেল, এই ছাপ আর কি। এই ছাপ নিয়ে সে কি করলো, তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে, ঠিক আছে। আচ্ছা, কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। তো এই যে মেয়ের একমাত্র স্মৃতি, একটা হাতের ছাপ, এই হাতের ছাপটা বুকের কাছে রেখে আমাদের রহমত কি করে, প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বিক্রি করতে আসে। ওকে, হ্যাঁ সবার মেসেজ আসছে ভাইয়া। ভূষা মানে হচ্ছে কালি, ভূষা মানে হচ্ছে কালি, ঠিক আছে, ভূষা মানে কালি। আচ্ছা, তেজ মানে শক্তি। ওকে, ওকে, সাবাস, সবাই বলছে ইজি, গুড, সাবাস। ভূষা মানে কালি। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল, সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল।
আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠিলাম। তো এই যে হাতের ছাপটা দেখে আমাদের গল্পকথক ইমোশনাল হয়ে পড়েছেন। তিনি সাথে সাথে অন্তঃপুর থেকে, ঘরের ভিতর থেকে মিনিকে ডেকে পাঠিয়েছেন। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল। ঘরের ভিতরে মিনি তার আজকে বিয়ে, তাকে ঘরের বাইরে ডেকে পাঠানোর জন্য ঘরের ভিতরের লোকজন একটু রাগারাগি করছেন যে একটা বিয়ের বিয়ে, তাকে কেন ঘরের বাইরে নিয়ে আসতো। তো এই জন্য একটা রাগারাগি আপত্তি উঠছিল আর কি। কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূ বেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। রাঙা চেলি, লাল শাড়ি, বুঝছো? রাঙা চেলি মানে হচ্ছে লাল শাড়ি, কপালে চন্দন আঁকা। চন্দন এক ধরনের প্রসাধনী, বুঝছো? এক ধরনের ওই মেকআপ আইটেম, আগেকার দিনের মেকআপ আইটেম বলা হয় আর কি। এটা হচ্ছে এক চন্দন কাঠের পিষে সেটা দিয়ে বানানো হয়। এই কপালে চন্দন আঁকা বধূ বেশিনী মানে বউয়ের সাজে মিনি সলজ্জ ভাবে মানে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে আমার কাছে আসিয়া দাঁড়াইলো। ঠিক আছে, তাহলে লাল শাড়ি পরা, কপালে চন্দন আঁকা, বধূ বেশিনী, বউয়ের সাজে মিনি সলজ্জ ভাবে একটু লজ্জা নিয়ে কাছে এসে দাঁড়ালো। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথম তো থতমত খাইয়ে গেল। প্রথমে তাকে দেখে কাবুলিওয়ালা একটু অপ্রস্তুত হয়ে গেল, কারণ দেখে গেছিল 5 বছরের একটা মেয়ে, এখন এমন একটা মেয়ে যার বিয়ে। ঠিক আছে, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি তুমি শ্বশুর বাড়ি যাবিস? আচ্ছা, তো সে বাংলা খুব ভালো বলতে পারে না, সে একবার বলে শ্বশুর বাড়ি যাবে, একবার বলে যাবিস। তো যাই হোক, তো যেহেতু এত বছর পর দেখা, 5 বছরের একটা বাচ্চার সাথে সে যেভাবে কথা বলতো, এখন বড় মানুষের সাথে দেখা হয়েছে, তাকে তো আর একইভাবে ট্রিট করতে পারতেছে না। তো আলাপটা আর জমাইতে পারে নাই। সে আবার ওই ছোটবেলার একটা গল্পই বলছে যে, খোকি তুমি শ্বশুর বাড়ি যাবিস? ঠিক আছে, আচ্ছা। কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল, মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। তো আমাদের গল্প কথা করে সেই দিনের কথা মনে পড়লো, ওই যে কাবুলিওয়ালাকে ভয় পাচ্ছিল মিনি, ঠিক আছে, ঘরের ভিতর দৌড়ে পালাচ্ছিল, সেই দিনের কথা মনে পড়লো। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতোমধ্যে এইরূপ বড় হইয়াছে। আচ্ছা, মিনি চলে যাওয়ার পর রহমত একটু হতাশ হয়ে গেল, হতাশ হয়ে সে বসে পড়লো এবং রহমতের মনে পড়লো তার মেয়ের বয়স আর মিনির বয়স একই রকম ছিল। তার মানে মিনির যেহেতু আজকে বিয়ে, তার মানে তার মেয়েটাও আফগানিস্তানে এত বড় হয়ে গেছে। তো সে এখন একটু হতাশ হয়ে গেছে যে ছোটবেলার সেই মেয়েটাকে সে আর এখন গেলে পাবে না, আবার নতুন করে তার সাথে গল্প আসর জমাইতে হবে। ঠিক আছে, আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম। নোট মানে টাকা, একটা বড় টাকার নোট দিল, দিয়ে বললাম, রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। তার মানে রহমত যে কাবুলিওয়ালা, তাকে দেশে ফেরার জন্য টাকা দেওয়া হলো। টাকা দিয়ে বলল তুমি তোমার মেয়ের কাছে ফিরে যাও, তোমার এবং তোমার মেয়ের মিলন সুখ মানে তোমাদের দুজনে আবার যখন দেখা হবে, সেই দেখার যে আনন্দ, এই আনন্দের আশীর্বাদে আমার মিনির জীবনটাও সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের গল্প। ঠিক আছে, ওকে। কর্ণপাত মানে হচ্ছে কানে শোনা। কর্ণপাত মানে হচ্ছে তোমার কথা আমি কর্ণপাত করলাম না, তোমার কথা আমি কানেই নিলাম না, বুঝছো? কর্ণপাত মানে হচ্ছে কানে নেওয়া। আচ্ছা, ওকে। রাঙা চেলি মানে হচ্ছে লাল শাড়ি। ওকে, হ্যাঁ, সবার মেসেজ আসছে ভাইয়া। ওকে। দীর্ঘ নিঃশ্বাস মানে হচ্ছে এই যে হতাশ হয়ে গেলে মানুষ যে নিঃশ্বাসটা নেয় হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস। আচ্ছা, তো এখানে কিছু শব্দার্থ হচ্ছে, দেখো, কাবুল আফগানিস্তানের রাজধানী, কাবুলিওয়ালা কাবুলের অধিবাসী যারা আফগানিস্তানের রাজধানী থেকে ছিল এবং তারা এই দেশে ব্যবসা করতে আসতো। দণ্ড মানে হচ্ছে মুহূর্ত, নোবেল উপন্যাস, সপ্তদশ মানে হচ্ছে 17, পরিচ্ছেদ অধ্যায়, পার্শ্বে মানে হচ্ছে পাশে, কন্যা রত্ন, এই দেখো কন্যাকে আদর করে রত্নের সাথে, ডায়মন্ডের সাথে তুলনা করা হয়েছে। সমীপস্থ মানে হচ্ছে নিকটে বা কাছে, অনর্গল মানে হচ্ছে অবিরাম, না থেমে চলতেছে, সহাস্যমুখ মানে হচ্ছে হাসি মুখ, পঞ্চবর্ষীয় মানে হচ্ছে 5 বছর বয়সী, প্রুফশিট ওই যে কোনো লেখা ছাপার আগে বানান বাক্য জ্যোতিচিহ্ন এসব সংশোধনের জন্য, মানে কোনো কিছু লেখার আগে প্রকাশ করবো পাবলিকেশনের আগে জাস্ট বানানগুলো ঠিক করে নিলাম, এই হচ্ছে প্রুফশিট। মেওয়া মানে হচ্ছে এই যে দেখো ডালিম, আঙ্গুর, বাদাম প্রভৃতি ফল, এই যেগুলো হাতের মধ্যে নেওয়া যায় এরকম ফল। আচ্ছা, খোকি কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ, সে যেহেতু বাংলা পারে না সে একটু অশুদ্ধ বাংলায় বলে আর কি, খোকি। স্বভাব বিরুদ্ধ, স্বভাবের বিপরীত, যেটা তার স্বভাবে নাই সেটা হচ্ছে স্বভাব বিরুদ্ধ। আচ্ছা, ভাবোদয়, ভাবের উদয়, মনের মধ্যে নতুন কোনো চিন্তা আসা হচ্ছে ভাবোদয়। ঊর্ধ্বশ্বাসে, খুব দ্রুত, ঠিক আছে। অন্তঃপুর, বাড়ির ভেতরের অংশ। অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা, যেটা অনেকে জিজ্ঞেস করছিল, অভিপ্রায় মানে ইচ্ছা। স্বভাব বিরুদ্ধ মানে হচ্ছে, ধরো আমি একটা শান্ত মানুষ, ঠিক আছে, আজকে আমি যদি খুব লাফালাফি নাচানাচি করি, এটা আমার স্বভাব বিরুদ্ধ না, স্বভাবের বাইরের একটা আচরণ, এই হচ্ছে স্বভাব বিরুদ্ধ। সে যারও কারো একটা স্বভাব হচ্ছে একরকম, সে যদি তার স্বভাবের বাইরে চলে আসে, এটা হচ্ছে স্বভাব বিরুদ্ধ। ওকে। দেখো, খোবানি হচ্ছে বাদাম জাতীয় ফল, দুহিতা হচ্ছে কন্যা, দ্বার হচ্ছে দরজা, মুষ্টি আস্ফালন মানে হচ্ছে জোরে মুঠি নাড়িয়ে যে এরকম করে রাগ প্রকাশের ভঙ্গি, নিঃসংশয় মানে হচ্ছে শঙ্কাহীন, চিন্তাহীন। আচ্ছা, কিঞ্চিত মানে অল্প, ধারিত মানে ঋণগ্রস্ত, ওই যে আমি যেটা বললাম 1200 টাকা
জিনিস তোমার থেকে নিয়ে তোমাকে 1000 দিয়ে বলছি যে তুমি 200 টাকা পরে নিও, হচ্ছে ঋণগ্রস্ত। প্রফুল্ল হচ্ছে আনন্দিত, লড়কি মানে হচ্ছে মেয়ে। আর এখানে কিছু যে কর্ণপথ মানে হচ্ছে শ্রবণ, গুরুত্বপূর্ণ কানে নেওয়া, কথা কানে নেওয়া। শ্রাবণ তো না, হচ্ছে শ্রবণ, বুঝছো? শ্রবণ, সরি, শ্রাবণ না, এই আকারটা বাদ যাবে। ওকে। ভূষা, এই যে প্রদীপের ধোঁয়া থেকে উৎপন্ন কালি, জাস্ট এক ধরনের কালি হচ্ছে ভূষা, যে কালিটা হাতে মাখায় আমি ছাপ দিয়ে দিলাম, হচ্ছে ভূষা। আচ্ছা, সওদা মানে হচ্ছে পণ্য বেচা কেনা বা ব্যবসা করা, আর প্রত্যহ মানে হচ্ছে প্রতিদিন। ওকে, তাইলে তোমাদের জন্য কুইজ, ঠিক আছে? রেডি? কুইজ এখনই, সাইফি এখনই কুইজ তোমাদের জন্য। প্রথম কুইজ, মেয়ের স্মরণচিহ্ন বুকে নিয়ে রহমত কলিকাতার রাস্তায় কি বিক্রি করিত? কি বিক্রি করিত? বলো তো, বলো তো, বলো তো তোমরা। ওকে, ওকে, অনেক মানুষ, সাবাস, সবাই সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর কি বলতো? মেওয়া বিক্রি করতো, তাই না? মেওয়া, সাবাস, সাবাস, অনেকে সঠিক উত্তর দিয়েছ। ওকে, বলি, সাবাস, সামিউল, বর্নিল, আনিকা, নাফিস, শাফিন, অনিন্দিতা, মহিয়ান, রাফিয়া, ইমাদ, সাবাস, সবাই সঠিক উত্তর দিচ্ছ। আচ্ছা, সবার আগে সঠিক উত্তর দিয়েছ মুয়াজ। লিডার বোর্ডে কারা কারা আছো? লিডার বোর্ডে আছো মুয়াজ, আর্জুন, শালিনী, পল, সাদিয়া, নূর হোসেন, মুহি, রাফা, মোহাম্মদ সাজিদ আল আয়দিন, সানিম ইলাহি, নাফিজ সহ সহ যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে অভিনন্দন। ঠিক আছে, পরের কুইজে যাচ্ছি। রেডি তো? চলো শুরু করা যাক। কার সম্পর্কে মিনির মা সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না? রহমত, লেখক, রামদয়াল না মিনি? বলো, কে কে কে? যাদের পোল আসছে না একটু রিফ্রেশ করে নাও, একটু লাইভের উপর ক্লিক করো, লাইভের উপর ক্লিক করলে চলে আসতে পারে। ওকে, কার সম্পর্কে মিনির মা সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না, নিশ্চিন্ত ছিলেন না, একটু ভয়ে ছিলেন? কার সম্পর্কে? রহমত, লেখক, রামদয়াল না মিনি? কে 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 কে? হ্যাঁ, সুন্দর, সবাই চমৎকার, চমৎকার, অনেকে সঠিক উত্তর দিচ্ছ, সেই সেই সাবাস। ওকে, তাহলে তাহলে অ্যান্সার কি? অ্যান্সার অ্যান্সার হচ্ছে রহমত, রহমত। ওকে, ওকে, আচ্ছা, অ্যান্সার দিবা পোলে, অ্যান্সার পোলে দিবা, বুঝছো? ওকে, ওকে, ফাস্টেস্ট ফিঙ্গার জুই, এবং লিডার বোর্ডে আছো জুইয়ের পর তাসনুবা ইসলাম, নাহিয়ান, আলবাব, মাহনাজ ইসলাম, হামিম, সন্ধি, অর্জুন, কৃষ্ণ, আব্দুল্লাহ, সবাইকে অভিনন্দন। আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট কুইজে যাব। চলো শুরু করা যাক। লাস্ট কুইজ, কাবুলিওয়ালা গল্পের রহমতের হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, ময়লা ঢিলা কাপড় পরা, মাথায় পাগড়ি, কোনটি সঠিক? আমি একটা লাইন দাগিয়ে দিয়েছিলাম, একটা লাইন দাগিয়ে দিয়েছিলাম, দাগিয়ে দিয়ে বলেছিলাম যে কোনটা কোনটা কাবুলিওয়ালা গল্পের লোকের বৈশিষ্ট্য, বুঝছো? এটা কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। দেখি এইটা কারা কারা পারে, কারা কারা পারে। যাদের পোল আসে নাই একটু 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 জাস্ট রিফ্রেশ করে নাও, একটু রিফ্রেশ করে নাও, অথবা লাইভ লেখাটার উপর ক্লিক করো। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। ঠিক আছে, এই লাইনটা আমরা দাগিয়ে দিয়েছিলাম, সবগুলোই হচ্ছে সঠিক উত্তর। ওকে, ওকে, সাবাস, সাবাস। ওকে, কেটে ঢুকে তারপর আসছে, হ্যাঁ, অনেকের আসছে। ওকে, ঠিক আছে, ওকে, চমৎকার। আচ্ছা, হুম, দেখি ফাস্টেস্ট ফিঙ্গার কার, কার যে ফাস্টেস্ট ফিঙ্গার হচ্ছে জেরিনের। তবে সঠিক উত্তর সবার আগে যে 10 জন দিয়েছে তারা হচ্ছে জাওয়াদ, সৌদা, কাজী হাফসা সারাহ, লাবিবা নুজহাত, তাসনুবা ইসলাম, কৃষ্ণা, নুসরাত, তাহিয়াত, মাহদিয়া রহমান, সন্ধি, এবং তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে অভিনন্দন। সাবাস, তোমরা অনেকেই, তোমাদের সবার পার্সেন্টেজটা আমি দেখেছি, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, সাবাস। তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে কংগ্রাচুলেশনস। ওকে, চলো আমরা কিছু এমসিকিউ সলভ করে নিই। তোমারও ঝুলির ভেতর কি? মিনির এই প্রশ্নের উত্তরে কাবুলিওয়ালা কি বলতো? হাতি বলতো, তাই না? একটু চন্দ্রবিন্দু দিয়ে বলতো হাতি। ঠিক আছে, আচ্ছা, মিনিকে কাবুলিওয়ালা কি বলে ডাকতো?
খোখি, খোখি বলে ডাকতো, যেহেতু সে বাঙালি না, তার উচ্চারণ একটু আলাদা। কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে? মিনির মা। মিনির মা। মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন? মিনি শ্বশুর বাড়ি যাচ্ছে বলে রহমতকে কারাগারে যেতে দেখে মিনির সাথে রহমতের দেখা না হয় রহমতের মেয়ের কথা ভেবে। মিনির সাথে রহমতের দেখা হলো না, যাওয়ার সময় একটু ব্যথা, মন খারাপ হয়েছিল। ওকে, তারপর বলো। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন, তবে কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে? কাবুলিওয়ালার সাথে রহমতের, সরি, ফাতেমা চৌধুরীর সাথে রহমতের মিল আছে, দুইজনই হচ্ছে গিয়ে ভয় ভাঙিয়ে দিয়েছে। উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? সন্তান বাৎসল্য। সন্তান বাৎসল্য মানে হচ্ছে সন্তানের প্রতি ভালোবাসা, সন্তান বাৎসল্যতা আছে। সহমর্মিতা। সহমর্মিতা মানে হচ্ছে যে কেউ কোনো কিছুতে দুঃখ পায়, তার দুঃখের আমি অংশীদার হয়ে গেলাম, এই হচ্ছে সহমর্মিতা। তো এই যে শিশুটা কি করে, যে শিশুটা ভয় পেত প্রথমে, ভয় পাওয়ার পর এই ভয়টা কাটিয়ে ওঠার জন্য আমিও তার সঙ্গী হয়ে গেলাম, এই হচ্ছে সহমর্মিতা। সহযোগিতা। সহযোগিতা ওইভাবে এখানে দেখা যাচ্ছে না, হেল্প কিন্তু করে নাই। সহমর্মিতা মানে সে আমাকে ভয় পেত, আমি জাস্ট তার ভয়টা ভাঙিয়ে দিলাম, আমি তার দুঃখের অংশীদার হলাম, তার ভয়েরও অংশীদার হলাম, যে তুমি এখন আর ভয়ই পাবা না, এরকম কিছু। আচ্ছা, তো অ্যান্সার হচ্ছে 1 ও 2। ঠিক আছে, 1 ও 2 কোথায়? ও, 1 ও 2। ওকে, আচ্ছা, কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, দেখো জ্ঞানমূলক প্রশ্ন। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? ওই যে হাতের ছাপ ছিল, ছোট মেয়েটির হাতের ছাপ ছিল। গল্পকথকের প্রতিবেশী রহমতের নিকট কোন চাদরের জন্য ধারিত ছিলেন? কোন চাদর, কোন চাদর বলতো? রামপুরি চাদর, তাই না? ভারতের রামপুর অঞ্চলের যে চাদর, সেই চাদরের জন্য। মিনির মা কেমন স্বভাবের মানুষ? এই যে একটু ওই ভীতু স্বভাবের মানুষ, তাই না? একটা শব্দ আছে এক্সাক্ট, নিঃসংশয় না কি যেন ছিল। আচ্ছা, তারপর মিনি আগডম ডাগডম আগডম বাগডম খেলা ফেলে চিৎকার করে কাকে কাকে ডাকতে লাগলো? কাবুলিওয়ালাকে ডাকতে লাগলো, তাই না? একদম প্রথমে কাবুলিওয়ালা গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সহজ। ওকে, আবু সিনহা না, 1 2 3 উত্তর হতো না ভাইয়া। সহযোগিতা ছিল না ভাইয়া, সহযোগিতা করে নাই, সহযোগিতা করে নাই। আচ্ছা, গল্পকথাকার চোখ ছলছল করে উঠলো কেন? কেন করে উঠলো? ওই যে দেখা হবে না এই কারণে, মিনির সাথে দেখা হবে না বলে। মিনি কাবুলিওয়ালাকে ভয় পেত কেন? কারণ মিনি মনে করতো যে কাবুলিওয়ালার ঝুলির ভেতর তার মতো 2 4টা মানব সন্তান আছে, এই কারণে ভয় পেত। আর কে অত্যন্ত শঙ্কিত স্বভাবের মানুষ? এটা হচ্ছে অ্যান্সার, এটার অ্যান্সার। মিনির মা কেমন স্বভাবের মানুষ? শঙ্কিত স্বভাবের মানুষ। আচ্ছা, কে অত্যন্ত শঙ্কিত স্বভাবের মানুষ এবং কেন, বুঝিয়ে লেখো। এটা তোমরা জাস্ট বুঝিয়ে লিখবা যে মিনির মা একজন শঙ্কিত স্বভাবের মানুষ এবং তিনি কেন ভয়টা পেতেন, ছেলে ধরে মনে করে আর কি। আচ্ছা, তারপরে একটা সৃজনশীল আছে, দেখো। জবাকে পেয়ে পোস্টমাস্টার নিজ মেয়েকে অনেকটা ভুলে থাকার চেষ্টা করে। জবা পোস্টমাস্টারকে রান্না করে দেয়, কাপড় ধুয়ে সাহায্য করে। পোস্টমাস্টার অসুস্থ হলে জবা তাকে ঔষধ খাওয়ায়, মাথায় জলপট্টি দেয়। উদ্দীপকটির সাথে কাবুলিওয়ালা গল্পের সাদৃশ্য দেখাও। কি সাদৃশ্য দেখো তো? যে একজন অচেনা মেয়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে সাদৃশ্য আছে, দেখো। এই যে আমাদের পোস্টমাস্টার একজন অচেনা মেয়েকে নিজের মেয়ের মতো দেখে, আবার আমাদের কাবুলিওয়ালাও আমাদের মিনিকে নিজের মেয়ের মতো দেখতো, তাই না? এই দিক দিয়ে সাদৃশ্য আছে, জাস্ট তুলনা করে দিবা। পোস্টমাস্টার রহমতের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়, উক্তিটি বিশ্লেষণ করো। হ্যাঁ, সম্পূর্ণ প্রতিচ্ছবি নয় এই কারণে যে আমাদের রহমতের যেই রহমতের যে মেয়ে সে আছে আফগানিস্তানে, কিন্তু এই মেয়েটাকে সে কিন্তু এমন না যে সে নিজের মেয়ের মতো দেখে, তাই না? ব্যাপারটা কি, যে এই মেয়ে দেখো, আমাদের যে উদ্দীপকে যে জবাকে পেয়ে পোস্টমাস্টার নিজ মেয়েকে অনেকটা ভুলে থাকার চেষ্টা করে, তার মানে জবা পোস্টমাস্টারের সেবা করে, মানে সেবার বিনিময়ে অনেকটা ভালোবাসার ব্যাপারটা আসছে এখানে। কিন্তু এখানে পোস্টমাস্টার রহমতের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়। আমাদের যে কাবুলিওয়ালা গল্পটা, এইখানে কিন্তু আমাদের যে মিনি সে কিন্তু রহমতকে, সে একটা 5 বছরের বাচ্চা, সে আর কি হেল্প করবে, তাই না? তো এখানে এই দিক দিয়ে একটা পার্থক্য আছে যে আমাদের যিনি পোস্টমাস্টার তিনি জবার থেকে হেল্প পাইতেন, কিন্তু আমাদের যেই রহমত তিনি কিন্তু মিনির থেকে ওইরকম কোনো হেল্প পাননি, তিনি হেল্প ছাড়াই ভালোবেসে গেছেন। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। ওকে, ওকে, ঠিক আছে। এই যে একটা হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, বুঝছো? এটা তোমরা তোমাদের ডিসকাশন গ্রুপে পোস্ট করে দিবা, বুঝছো? এটা তোমরা তোমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা উত্তর লিখে, এই প্রশ্নের উত্তরটা আমরা তোমাদের উত্তর দেখে কমেন্টে জানাবো যে কি হলো। ঠিক আছে, ওকে, তাহলে 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 আজকের ক্লাস এই পর্যন্তই রাখি। ফেসবুক গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। তোমরা কিন্তু চমৎকার রেসপন্স করেছো আজকের ক্লাসে। 4টা কুইজ হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এত চমৎকারভাবে উত্তর দিয়েছো, একদম পার্সেন্টেজ বেশিরভাগ মানুষ সঠিক উত্তর দিয়েছো। তো তোমাদের জন্য এই যে এই ধারাবাহিকতাটা, তোমরা যেভাবে সঠিক উত্তর দিচ্ছ এইভাবেই তোমরা সামনের দিকেও এগিয়ে যাও।
ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কিছু গ্রুপ আছে। এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই স্লাইডটা তোমরা পেয়ে যাবে। তোমরা এই লিঙ্কগুলো যদি ক্লিক করো, তোমরা কি করবে? তোমরা এই গ্রুপগুলো জয়েন হয়ে যেতে পারবে। এর মধ্যে কিন্তু তোমরা হোমওয়ার্কগুলো পোস্ট করতে পারো। ঠিক আছে? তো তোমরা আজকের ক্লাস এই যে এখান থেকে গ্রুপগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো কিছু নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সেই পর্যন্ত সেই পর্যন্ত সবার জন্য অনেক, অনেক শুভকামনা জানিয়ে, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।